গত 5 বছরে ডিভোর্সের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আর সেই ডিভোর্সগুলোর মধ্যেই প্রায় 60% আসে লাভ ম্যারেজ থেকে, মানে সম্পর্ক ভাঙার বড় অংশটাই লাভ ম্যারেজ। অন্যদিকে 2024-এর একটা সার্ভেতে দেখা যায় আমাদের দক্ষিণ এশিয়াতে লাভ ম্যারেজের ডিভোর্স রেট প্রায় 40%, মানে প্রতি 10 জনের মধ্যে 4 জনের সম্পর্ক ভেঙে যায়। অনেকে ভাবে বিয়ে করলে প্রেমটা আরো শক্ত হয়, কিন্তু বাস্তবটা হলো আজকের দিনে সবচেয়ে দ্রুত ভাঙা সম্পর্কের নাম লাভ ম্যারেজ। কারণ প্রেম টেকে কল্পনায় আর বিয়ে টেকে বাস্তবে। এই সংখ্যাটা শুধু কোনো ডাটা না, প্রতিটি শতাংশের পেছনে আছে ভাঙা একটি পরিবার, অসহ্য মানসিক চাপের বোঝা আর এমন কিছু নীরব কান্না। আর অন্যদিকে অ্যারেঞ্জ ম্যারেজের ডিভোর্স রেট মাত্র 18%, যেখানে পরিবার, দায়িত্ব আর বাস্তবতার ভারসাম্য সম্পর্কটাকে অনেক বেশি স্থির রেখে দেয়। যদি তুমি একজন যুবক হও যে প্রেম করছে, অথবা একজন অভিভাবক যিনি সন্তানের সিদ্ধান্ত নিয়ে চিন্তিত, তাহলে এই ভিডিওটা তোমার ভাবনা বদলে দিতে পারে। এটা তোমাকে বুঝিয়ে দেবে প্রেম শুধু অনুভূতির নাম নয়, প্রেম এক ধরনের দায়িত্ব। আর দায়িত্ব পালন করলেই প্রেম টিকে থাকে, সম্পর্ক বাঁচে আর দুজন মানুষ সত্যিকারের জীবন গড়তে পারে। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কেন আজকের দিনের অনেক প্রেম বিবাহ টেকে না, আসল কারণগুলো কি, প্রেম আর বিয়ের মধ্যে তফাৎটা ঠিক কোথায়, কিভাবে একটা সম্পর্ককে গড়ে তুলতে হয়, কিভাবে সঠিক পার্টনার বেছে নিতে হয়। ইনফরমেশন ইজ পাওয়ারফুল। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো ইনসাইড বাংলাকে, কারণ সত্য গল্পের সঙ্গী হওয়াটা তোমার অধিকার। আর হ্যাঁ, তোমাদের সম্পর্কটা আরো শক্ত, আরো ম্যাচিওর করতে ভিডিওটা তোমার লাইফ পার্টনারের সাথে শেয়ার করো। তো ফাইনালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যাত্রা শেষ, এখানেই শেষ। হ্যালো হাজবেন্ড, হ্যালো ওয়াইফি। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখি 4 থেকে 6 বছরের প্রেম শেষ পর্যন্ত বিয়ে অবধি পৌঁছে গেছে, সাথে একটা সুন্দর স্ট্যাটাস, একটা রিল আর তার নিচে হাজার শুভেচ্ছা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সম্পর্ক এত ভাঙে কেন? এত বছরের প্রেম কি সত্যিই বিয়ের পর ভেঙে যায়? এর আসল কারণ কি শুধু দুজনের ইগো, নাকি ভালোবাসার নামে আমরা এমন কিছু বেছে নিচ্ছি যা বিয়ের মতো গভীর সম্পর্কের ভার নিতে পারে না? আমরা যখন কোনো সম্পর্ক ভাঙার খবর শুনি, তখন সবার প্রথম প্রতিক্রিয়া একই রকম হয়, তাদের তো এত বছরের প্রেম ছিল, বিয়ের পর সমস্যাটা হলো কিভাবে? অনেকেই মনে করে প্রেম যত লম্বা সম্পর্ক তত শক্ত, কিন্তু বাস্তবতা হলো বিয়ের দরজা পেরোনোর পর একটা সম্পর্কের আসল পরীক্ষা শুরু হয়। চলো শুরু করি সমাজের সেই ম্যাচিওর সম্পর্কগুলো দিয়ে, যেখানে ছেলে মেয়ে দুজনেই প্রতিষ্ঠিত, বয়স প্রায় 28 থেকে 30-এর কাছাকাছি, বন্ধু বান্ধব পরিবার সবাই ভাবে এই সম্পর্ক টিকবেই, স্টেবল ক্যারিয়ার, লং টার্ম বন্ডিং। কিন্তু প্রশ্ন হলো কেন এদের মধ্যে অনেকের সম্পর্ক টিকে থাকে না? সমস্যা ম্যাচুরিটিতে নয়, সমস্যা হচ্ছে রিয়েলিটি চেকে। কারণ প্রেম করার সময় সবাই নিজেদের বেস্ট ভার্জন দেখায়, সবার মুখে হাসি, সবার ইচ্ছে পূরণ করার চেষ্টা, সবার কথায় নরম সুরে জবাব দেওয়া। কিন্তু বিয়ের পর যে মানুষটাকে প্রতিদিন দেখতে হয়, যার সঙ্গে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়, তখন সেই মানুষটার রিয়েল ভার্জন ধীরে ধীরে বেরিয়ে আসে। প্রেম করার সময় দুজনেরই থাকে নিজস্ব স্বাধীন জীবন, নিজস্ব রুটিন, নিজস্ব কমফর্ট জোন, নিজস্ব ডিসিশন মেকিং পাওয়ার। কিন্তু বিয়ের পর যখন দুজনেই ইকুয়াল পাওয়ারফুল, তখন শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ। কে স্যাক্রিফাইস করবে, কে অল্প একটু বেশি অ্যাডজাস্ট করবে, কে রান্না বান্না করবে, কে মার্কেট করবে, আর ক্যারিয়ার আগে আসবে, কে সবকিছুর সিদ্ধান্ত নিবে। এই সব প্রশ্নের ভিতরে দুজনের ইগো নিঃশব্দে বাড়তে থাকে এবং ধীরে ধীরে সম্পর্ক হয়ে যায় এক নীরব যুদ্ধক্ষেত্র। এবং এর সঙ্গে যোগ হয় সেই পুরনো গল্প, ছেলেটি বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছিল, বিয়ের পর তুমি চাকরি ছেড়ে দাও, আমি তোমাকে পৃথিবী দেখাবো, তোমার সব স্বপ্ন পূরণ করব, তুমি কিছু চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু বিয়ের পর মেয়েটি দেখে পৃথিবী নয়, 4 দেওয়ালের ভার, দায়িত্ব, ফ্যামিলি এক্সপেকটেশন তার নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে চেপে ধরছে। যেখানে ছিল প্রমিস, সেখানে এখন শুধু প্রেসার। এবং একসময় সে বুঝতে পারে প্রমিস আর রিয়ালিটির মধ্যে অনেক তফাৎ। তখন শুধু ভালোবাসা ভাঙে না, বিশ্বাসও ভেঙে যায়। আর বিশ্বাস ভাঙলে সম্পর্ক ধরে রাখার মতো শক্তি অনেক সময় আর থাকে না। এবং এর সঙ্গে যোগ হয় এমন অনেক ক্যারেক্টার ফলস, যেগুলো প্রেম করার সময় বোঝা যায় না, কিন্তু বিয়ের পর দিনের পর দিন স্পষ্ট হয়ে ধরা দেয়। কেউ অতিরিক্ত সন্দেহপ্রবণ, যেমন ধরে নেয় পার্টনার কিছু লুকাচ্ছে, কেউ দায়িত্ব জ্ঞানহীন, কেউ খুব ডমিনেটিং, সব সিদ্ধান্ত নিজের মতো করতে চায়, কেউ ইমোশনাল কন্ট্রোল হারিয়ে ফেলে, অল্পতেই রেগে যায়। প্রেম করার সময় আবেগের নেশা থাকে, কিন্তু সেই নেশা কমে গেলে তখন এই ফলসগুলোই রিলেশনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আর যখন দিন দিন দুজনের ভিতরের মানুষটা বদলাতে থাকে, সেখান থেকেই শুরু হয় অন্য কারো প্রতি আকর্ষণ। একদিন যা ছিল তুমি ছাড়া চলবে না, সেটা ধীরে ধীরে হয়ে যায় তুমি থাকো আমি থাকি, কিন্তু আমরা আর একসাথে নেই। বিয়ের মতো চুক্তিতে বাধা থেকেও যখন দুজনের ভেতরের মানুষটা আলাদা হয়ে যায়, তখন বাইরের স্ট্যাটাস, সম্পদ, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই আর সম্পর্কটি ধরে রাখতে পারে না। কারণ সম্পর্ক ভাঙে বাহিরে নয়, সম্পর্ক ভাঙে ভেতরে। দুজনের নীরব দূরত্ব, অসম্পূর্ণ কথা, অসমাপ্ত অভিমান, এগুলোই আস্তে আস্তে একটা স্থির সম্পর্ককে ভেঙে দেয় ভেতর থেকে। আর শেষে বুঝতে পারা যায় সম্পর্ক ভাঙার কারণ ইগো নয়, সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ সময় বদলে গেছে। তাই দুজনের ভেতরের অনুভূতি, ভাবনা আর প্রায়োরিটিস পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সত্যিটা কেউ মুখে বলতে চায়নি যে আমরা আর আগের মতো নেই।
কিন্তু বেশিরভাগ ব্যর্থতার গল্প শুরু হয় একদম অন্য এক মঞ্চে। 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের প্রেম থেকে, যেখানে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই একজন 25 বছরের ছেলে মাত্র কেরিয়ার শুরু করছে, আর অন্যদিকে 18 থেকে 25 বছরের মেয়ের উপর পরিবার থেকে বিয়ের চাপ দিন দিন বাড়ছে। এই সংবেদনশীল সময়ে তারা ভবিষ্যতের আসল ভার না বুঝে শুধুমাত্র আবেগের ঝড়ে ভেসে হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। 2 থেকে 4 বছরের সম্পর্ক তাদের চোখে মনে হয় চিরন্তন বন্ধন, যা কখনো ভাঙতেই পারে না। কিন্তু বিয়ের পর 1 বছর না যেতেই অনেক সম্পর্ক ভেঙে যায়, কারণ প্রেমিক প্রেমিকা হিসেবে তারা যতটা ইমোশনাল ছিল, স্বামী স্ত্রী হিসেবে ততটা প্র্যাকটিক্যাল হতে শেখেনি। তবে এখন রিয়া আর ঈশানের গল্পটা বলি। রিয়ার চোখে ঈশান ছিল সুপার হিরো, যে অল্প টাকাতেও সবকিছু ম্যানেজ করতে পারত। রাতের বেলা ঘন্টার পর ঘন্টা কথা বলতো, রিয়ার দুঃখ শুনে নিজের সমস্যা ভুলে যেত। এইসব দেখে রিয়া মনে করেছিল এটাই আমার সত্যিকারের লাইফ পার্টনার। কিন্তু বিয়ের পর পরিস্থিতি পাল্টে গেল। ঈশান যখন তার ছোট বেতনের চাকরি দিয়ে বাড়ি ভাড়া, খাবার বিল, সংসারের নিত্যদিনের খরচ সামলানো কঠিন হতে লাগলো, সেই মুহূর্তে রিয়া বুঝলো সুপার হিরো ভাবা মানুষটাও আসলে একজন মানুষ, এবং সেই মানুষটাও কখনো কখনো চাপের কাছে ভেঙে পড়ে। অন্যদিকে ঈশানের ভেতরের চাপ, ঈশান বাইরে কিছু প্রকাশ করতো না, কিন্তু ঈশানের ভিতরে চলছিল এক অদৃশ্য যুদ্ধ। আমি কি সত্যি সংসার চালাতে পারবো? আমি কি রিয়াকে নিরাপত্তা দিতে পারছি? পালিয়ে বিয়ে করে কোনো কি ভুল করেছি? আমি কি যথেষ্ট নাকি ব্যর্থ? এসব ভাবনাচিন্তাগুলো তাকে আরো চুপচাপ আরো দূরে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে রিয়ার ভিতরে তৈরি হচ্ছিল ধীরে ধীরে এক অদৃশ্য হতাশা। এটাই কি সেই জীবন যেটা ভেবেছিলাম? সে কি সত্যিই প্রমিস করেছিল, নাকি শুধু আশা দেখিয়েছিল? আমি কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম? রিয়া প্রতিদিন নিজেকে প্রশ্ন করছিল, ভালোবাসার জন্য যে ত্যাগ করেছিল সেটা কি সত্যি উপযুক্ত ছিল? এই দুজনের 2 রকম ইমোশন ধীরে ধীরে একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো। যেখানে প্রেমের সময় আবেগ অনেক কিছু ঢেকে রাখে, কিন্তু বিয়ের পর আবেগ নয়, দায়িত্ব সামনে আসে। রিয়া যখন পরিবারকে ছেড়ে এসেছিল, তার মাথায় ছিল শুধু একটাই বিশ্বাস, ঈশান আছে, সব ঠিক হয়ে যাবে। সে ভেবেছিল দুজন যদি একসাথে থাকি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যখন সম্পর্কটা টিকে না, তখন রিয়া সবচেয়ে বেশি যে প্রশ্নে ভেঙে পড়ে, আমি এখন কোথায় যাব? বাড়িতে ফেরাটাও তার জন্য সহজ নয়, কারণ সমাজ বলবে নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করেছিল, আর এখন কান্না। নতুন ভবিষ্যৎ গড়াটাও কঠিন, কারণ সে মানসিকভাবে ভেঙে গেছে, নিজেকে আর বিশ্বাস করতে পারে না। এই দোটানার মাঝখানে সে একা, শারীরিকভাবে নয়, মানসিকভাবে আর আবেগগতভাবে সম্পূর্ণ একা। কিন্তু তার চেয়েও বড় কষ্ট বাবা মায়ের। যে বাবা মা তাকে ছোট থেকে বড় করেছে, স্বপ্ন দেখিয়ে মানুষ করেছে, তাদের জীবন একদিনের লজ্জা আর হতাশায় ভরে যায়। কারণ একটি ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত 2 পরিবারের সম্মান, বিশ্বাস, সম্পর্ক সবকিছু তছনছ করে দেয়। বাবা মায়ের কষ্ট শুধু সন্তানকে হারানোর নয়, সমাজে মুখ দেখানোর চাপ, মানুষের তীক্ষ্ণ কথা আর নিজের অক্ষমতার বেদনা। এই ক্ষত শুধু 2 জন মানুষের নয়, 2টি সম্পূর্ণ পরিবারের ওপর পড়ে। অনেক সময় পরিবার বা সমাজের চাপে ইয়াং লাভ ভেঙে যায়। এরপর যখন দেখি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে অন্য কাউকে বিয়ে করছে, তখন মনে হয় আমি ধোঁকা খেলাম। এই ধোঁকার অনুভূতি মনকে বিষের মতো গ্রাস করে। তারপর যে নতুন সম্পর্কেই যাই না কেন, প্রশ্ন দাঁড়িয়ে যায়, এবার কি আমাকে কেউ ছেড়ে যাবে? এবার কি আবার আমার ট্রাস্ট ভাঙবে? এই ইনার ফিয়ার নতুন সম্পর্কের শক্ত ভিত্তি গড়তে দেয় না। মানুষ তখন হাফ হার্টেড হয়, ভয় পায়, সংখ্যায় থাকে এবং ধীরে ধীরে বিশ্বাস করার ক্ষমতা হারিয়ে ফেলে। এটাই সেই সাইকোলজিক্যাল স্কেয়ার যা হ্যান্ডেল না হলে কোনো সম্পর্ক স্টেবল হতে পারে না। এই কথাটা শুধু বাবা মাদের জন্য। বাবা মা হিসেবে সন্তানকে নিয়ে ভয় থাকাটা স্বাভাবিক, এবং সন্তানের প্রেম, কেরিয়ার, ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা থাকবে। মনে রেখো, সন্তানরা প্রেম করছে, কোনো অপরাধ করছে না। প্রেম করা কোনো ভুল নয়। ভুল তখনই হয় যখন পরিবার আর সন্তান দুজন একসাথে কথা বলে না, নিজের সিদ্ধান্ত, নিজের ইচ্ছা একে অপরের উপরে চাপিয়ে দেয়। তাই বাবা মাকে বলছি, সন্তানের মনটা বোঝার চেষ্টা করুন। ভয় দেখানোর বদলে সন্তানের সাথে বন্ধু হিসেবে বসে কথা বলুন, তার কথা শুনুন, সাপোর্ট করুন তার সঠিক সিদ্ধান্তকে, কারণ আপনার সমর্থনই ওকে ভুল দিক থেকে ফিরিয়ে আনতে পারে। এবং ছেলে মেয়েদেরকেও বলছি, বিয়ে শুধু 2 জন মানুষের ব্যাপার নয়, এটা 2 পরিবারকে যুক্ত করে। তাই নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের কষ্ট, তাদের তোমাকে নিয়ে যে আশা, স্বপ্ন, সেই দিকটাও একটু ভাবো। কারণ ফ্যামিলি সাপোর্ট পেলে অনেক ভালোবাসা খুব সুন্দরভাবে একটা স্ট্রং ম্যারেজে পরিণত হতে পারে। আমরা শুধু একটা কথাই মনে করিয়ে দিতে চাই, একটি সম্পর্ককে বিয়ের স্তরে নিয়ে যেতে হলে শুধু অর্থনৈতিক স্থিরতা যথেষ্ট নয়, তার চেয়েও বেশি দরকার মানসিক পরিপক্কতা, সততা, একে অপরের প্রতি সম্মান। এমন মানুষ বেছে নাও যে তোমার স্বপ্নকে সাপোর্ট করবে, তোমার আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করবে না, যে তোমার আনন্দের পাশে থাকে কিন্তু কঠিন সময়ে তোমাকে ছেড়ে যায় না। যারা এখন একটি সম্পর্কে আছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভালোবাসাকে শক্তিশালী করা শিখো। আমাকে নয়, আমাদেরকে গুরুত্ব দাও। সেলফিশ লাভ খুব দ্রুত ভেঙে যায়, কিন্তু দুজনের সমান চেষ্টা একটি সম্পর্ক স্ট্রং ফাউন্ডেশনে দাঁড়াতে পারে। মনে রেখো, ভালোবাসা শুধু অনুভূতি নয়, ভালোবাসা হলো সিদ্ধান্ত।
পরস্পরকে বোঝার, একসাথে সমস্যার মোকাবিলা করার, ভুল হলে ক্ষমা করার এবং সবশেষে একটা কঠিন কিন্তু প্রয়োজনীয় সত্য, বুঝে শুনে প্রেম করো, মায়ার জালে আটকে যেও না, কারণ ভুল মানুষের সাথে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার চেয়ে সময় থাকতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ভালো। বিকজ ব্রেকআপ ইজ অলওয়েজ বেটার দেন ডিভোর্স। তোমার সময়, তোমার মনোযোগ আমাদের জন্য মূল্যবান। ধন্যবাদ ইনসাইড বাংলার সাথে জুড়ে থাকার জন্য।